আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। বরাবরের মতোই আমাদের যে আয়োজন শিক্ষক নিবন্ধন প্রেলির গণিতাংশের সমাধান নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আজকে আলোচনা করব 13তম শিক্ষক নিবন্ধন প্রেলির গণিতাংশের ব্যাখ্যাসহ সমাধান কলেজ লেভেল নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, আপনাদের জন্য আমাদের এই পরিশ্রম। এইভাবে আমরা কন্টিনিউ 6তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্ন নিয়ে আমরা কাজ করব। প্রথম প্রশ্ন, আমাদের যে মানটা এখানে দেয়া আছে আমরা একটু খেয়াল করব যে একটা ধারা দেয়া আছে, বলছে এই ধারাটির যোগফল নির্ণয় করো। তাহলে ধারাটির যোগফল নির্ণয় করার জন্য আমরা জানি Sn সমান n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে প্রথমে আমাদের n এর মানটা প্রয়োজন। nটা কি? পদ সংখ্যা নির্ণয় করা প্রয়োজন। তাহলে পদ সংখ্যা বা n যখন আমরা নির্ণয় করব, আমরা এখানে লিখব শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, তার সাথে একটা 1 যোগ করতে হবে। তাহলে এখানে শেষ পদ 81, প্রথম পদ 1। তাহলে প্রথম পদকে বলা হয় a এর মান, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। দ্বিতীয় পদ থেকে প্রথম পদের মানটা বাদ দিতে হবে। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি প্লাস 1। তাহলে এখানে 20 প্লাস 1 ইজ ইকুয়াল টু 21। এটা হচ্ছে আমাদের n এর মানটা বের করলাম। এখন এখানে এই n এর মানটা যদি আমরা বসিয়ে দিই, a এর মানটা আমাদের জানা, n এর মানটা 21 মাইনাস 1 ইন্টু d এর মানটা হচ্ছে 4। তাহলে এখানে 21 ডিভাইডেড বাই 2 প্লাস, তাহলে এখান থেকে আমরা যে মানটা বের করব, এই মানটাই হচ্ছে এই প্রদত্ত ধারার যোগফল। তাহলে আমরা যদি কখনো সরাসরি n এর মানটা দেয়া না থাকে, তাহলে আমাদের n এর মানটা নির্ণয় করে নিতে হবে। n এর মানটা নির্ণয় করে নেওয়ার পর আমরা একটা সমষ্টি নির্ণয় করতে পারবো। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে স্পর্শক আঁকা যায়। এখানে আমরা একটু বিস্তারিত আলোচনাও করব যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু। তাহলে একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম এখানে, এই বৃত্তের এটা বহিস্থ বিন্দু। তাহলে এই বিন্দু থেকে আমরা কয়টি স্পর্শক অঙ্কন করতে পারি? আমরা কিন্তু 2টি স্পর্শক অঙ্কন করতে পারি। 2টার বেশি কিন্তু স্পর্শক অঙ্কন করা যায় না। স্পর্শকটা কি? স্পর্শক হচ্ছে একটি রেখা আরেকটি রেখার সাথে মানে গা ঘিসে যাবে, সোজা বাংলা গা ঘিসে যাবে, তাহলে ওটাকে আমরা বলবো স্পর্শক। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 2টি স্পর্শক অঙ্কন করা যাবে। 2টির চাইতে বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয় একটি বিন্দু থেকে। পরবর্তী প্রশ্ন বলছে 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। এখানে বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা অসম্ভব। আর প্রথমে আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আমরা কিন্তু অনেকেই এই পর্যন্ত দেখবো, এখানে দেখবো সমকোণী ত্রিভুজ, আমরা ভেবে নেব যে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব, কিন্তু এখানে কিন্তু বলছে অসম্ভব। আমরা জানি এটা চিত্র, যদি আমি এখানে অঙ্কন করে দেখাই একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা c, তাহলে আমরা লিখবো অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা লিখি। এখন এখানে আমাদের ক্লিয়ার কনসেপ্টটা হচ্ছে যে কোনো 2টি বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয়, তাহলে ওই 3টি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে প্রথম ক নম্বরের ক্ষেত্রে যেটা আমাদের অপশন দেওয়া আছে 3 এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার, দেখি এখানে কি হয় 9, তাহলে এখান থেকে লিখবো 25 ইজ ইকুয়াল টু 5 স্কয়ার। এই যে তার মানে হচ্ছে এইটার দ্বারা একটা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। খ নাম্বার এখানে 6, এখানে 8, তাহলে এখান থেকে আমরা মান লিখতে পারি ইজ ইকুয়াল টু 100, আমরা লিখতে পারি 10 স্কয়ার। তাহলে এটা দ্বারাও সম্ভব। তাহলে এখানে ঘ নাম্বারটা দেখি 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার 25, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা দ্বারা সম্ভব। তাহলে একমাত্র এটা দ্বারা সম্ভব নয়, কারণ হচ্ছে এখানে আমরা লিখতে পারি যে 4 প্লাস 20, এই 20টাকে আমরা কিন্তু 20 এই মানটাকে কিন্তু আমরা 8 স্কয়ার বলতে পারি না, কারণ 8 এর উপর স্কয়ার করলে হবে 64। তাহলে এইটা দ্বারা একটা সমকোণী ত্রিভুজ গঠন করা অসম্ভব। সুতরাং আমরা বলবো যে এই
তিনটি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ গঠন করতে গেলে যে কোনো দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হতে হবে। অর্থাৎ তাহলে আমরা বলবো যে ওই তিনটি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। আমরা এটা পড়ে আসছি যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। তাহলে 1/4 যেহেতু বলছে তাহলে অবশ্যই এখানে 16 গুণ হবে, কারণ 1/4 ওই মানটাকে যখন আমরা পূর্বের ক্ষেত্রফলের সাথে তুলনা করব তখন অবশ্যই তাকে 16 দ্বারা গুণ করতে হবে। 16 দ্বারা যদি গুণ করি তাহলেই তো আমাদের আগের ক্ষেত্রফলটা চলে আসবে। আমি একটু ক্লিয়ার করে দিই যে একটা বাহু, এই বাহুর দৈর্ঘ্য x, এটার ক্ষেত্রফল x²। তাহলে এখানে আমাদের এই বাহুটাকে বলছে 4টা ভাগে ভাগ করতে বলছে, 4টা ভাগে। তাহলে এই একটা অংশের দৈর্ঘ্য হবে x/4, তাহলে এইটার ক্ষেত্রফল হবে x/4²। তাহলে এখান থেকে লিখতে পারি x²/16। তাহলে এই ক্ষেত্রফল যদি পূর্বের ক্ষেত্রফলের কত গুণ এটা আমাদের বের করতে বলছে। তাহলে এইটার সাথে যখন আমি 16 দ্বারা গুণ দিব তখন এই 16 এবং এই 16 কেটে যাবে, কেটে গেলে থাকবে আগের ক্ষেত্রফলটা। এই জন্যই আমরা বলবো পূর্বের ক্ষেত্রফলের 16 গুণ। যদি এখানে 1/3 থাকতো, মানে 1/3 থাকতো, তাহলে হতো 9 গুণ। যদি এখানে অর্ধেক অংশ থাকতো তাহলে হতো এখানে 4 গুণ। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। পরবর্তী প্রশ্ন 55 নম্বর, যে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী জ্যা, অর্থাৎ আমরা বলতে পারি একটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা, একটা বৃত্ত যদি থাকে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে এই জ্যাটাকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ। এটাকে বলা হবে বৃত্তের ব্যাস, এটাকে বলা হবে বৃত্তের ব্যাস। অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস দ্বারা প্রকাশ করা হয় এবং বৃত্তের ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করি। বৃত্তের ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করি আর বৃত্তের ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? তাহলে মৌলিক সংখ্যা বের করতে বলছে। আমরা জানি যে মৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা আমি আপনাদের দীর্ঘদিন বলেছি যে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই ওই সকল সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে এখানে প্রত্যেকটি সংখ্যার এখানে এটাকে যদি ভেঙে দিই তাহলে 3 × 17, 3 × 17 51, এখানে 3 × 21, এখানে যদি আমরা গুণ করি তাহলে 3 × 3 × 6 27, 3 × 27 29। কিন্তু এই সংখ্যাটা কিন্তু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই ওই সকল সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে এই একমাত্র এই সংখ্যারই শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তাছাড়া বাকি যে 3টা সংখ্যা আছে সবগুলোরই এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক আছে। এই জন্য এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। একমাত্র 59কে আমরা মৌলিক সংখ্যা বলবো। পরবর্তী প্রশ্নটা, এখানে সিঙ্গেল একটা মান, আরো একটা মান, আরো একটা মান, আরো একটা মান, এখানে টোটালে মান আছে কয়টি? 1 2 3 4 5, 5টি মান। তাহলে 5 × একটা সামথিং মান। তাহলে এখন আমরা জানি যে যখন উভয়ের ক্ষেত্রে বেসটা সমান হবে তখন এই পাওয়ারের মানটাকে আমরা কি করে দিব? যোগ করে দেব। তাহলে বেস 5টা সমান, তাহলে 5টা রেখে নিয়ে আমরা লিখব 1 + x। এটাকে একটু সাজিয়ে লিখলে তাহলে হবে x + 1। আমাদের উত্তরে কিন্তু 5x + 1ই আছে। পরবর্তী প্রশ্নে আমরা কাজ করব। এখানে আমরা জানি, আমরা সূত্রটা আগে লিখি, লগ বেজ এবং মান যখন সমান হবে তখন মানটা হবে 1। তাহলে এখান থেকে আমাদের যে অঙ্কটা দেয়া আছে এটা 1/64। আমরা যদি এটাকে যদি ভেঙে দিই যে লগ এটা 2, এই 64কে যদি উপরে উঠাই মানে হর থেকে লবে উঠাই তাহলে এরকম একটা মান আসে। এখন এই জায়গাতে যদি আমরা লিখি লগ 2, 2 এর পাওয়ার যদি আমরা 6 করি
তাহলেই কিন্তু আমাদের একটা ওইরকম 64 অর্থাৎ টু যদি আমরা 6 বার গুণ করি তাহলেই 64 আসবে। এখন আমরা জানি পাওয়ার এবং পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে এটা হবে -6। তারপর আমাদের এই -6টার সামনে আসলে এখানে log 2, অর্থাৎ আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু কত, -6। অর্থাৎ আমরা জানি যে এই মানটা লগারিদমের যদি কোনো পাওয়ার থাকে, কোনো সংখ্যার একটা পাওয়ার থাকে, ওই মানটা সরাসরি আমরা লগারিদমের ক্ষেত্রে সামনে নিয়ে আসতে পারি। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা কাজ করি। এখানে মাইনাস হবে, এটা কিন্তু খুবই সহজ, কারণ আমাদের এখানে মানটা দেয়া আছে, এই মানটা দেয়া আছে, আমাদের মাইনাসের মানটা বের করতে বলছে। আমরা যদি সরাসরি সূত্র ব্যবহার করি, a - b হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 38। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x - 1/x হোল স্কোয়ার, এই 2টাকে পার করে দিব, তাহলে বলতে পারি x - 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি x - 1/x ইকুয়াল টু +-6। তাহলে এখান থেকে বলতে পারি +-6। এটা খুবই সহজ ছিল। বীজগণিত ও রাশিমালার যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি, ওই সূত্রগুলো দিয়ে আমরা এই অঙ্কটা করে ফেলছি। পরবর্তী অঙ্ক, এটা হচ্ছে ভেন চিত্র দিয়ে। আপনাদের যারা ভেন চিত্র নিয়ে একটু দুর্বলতা আছেন তারা হয়তো বুঝতে একটু সমস্যা মনে করবেন, তারপরও আমি চেষ্টা করি যে ভেন চিত্রের সাহায্যে অঙ্কটাকে সমাধান করে দেওয়ার। একটা পরীক্ষায় 80% স্টুডেন্ট গণিত এবং 70% বাংলায় পাশ করেছে এবং উভয় বিষয়ে পাশ করেছে 60 জন। তাহলে উভয় বিষয় আমরা এখানে, আচ্ছা এবার একটু খেয়াল করুন, এই যে অংশটা, এই অংশটা উভয়ের ভিতরেই আছে, এটাকে বলা হয় উভয় অংশ। তাহলে আমি এটাকে আবার একটু অঙ্কন করে দেখাই যে উভয় অংশের ভিতরেই কতজন পাশ করেছে, 60%। 60% শিক্ষার্থী উভয়ের ভিতরেই আছে। শিক্ষার্থী উভয়ের ভিতরেই 60%। এখন প্রশ্ন হচ্ছে 80% গণিতে, এটা ম্যাথমেটিক্স, এটা ইংলিশ, সরি এটা বাংলা, তাহলে এটা ম্যাথমেটিক্স আর এটা হচ্ছে বাংলা, আর এটা উভয় অংশ। উভয়কে আমরা বলতে পারি এইভাবে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি, যদিও আমি এটা শেখাচ্ছি না, আমরা সরাসরি সংক্ষেপে শেখার চেষ্টা করব। এবং এখানে বলছে 80%, তাহলে এই 80 বলতে আমরা বুঝি এখানে এই টোটাল অংশ, মানে এই পুরো অংশটা 80, কিন্তু 80-র ভিতরে তো অলরেডি 60 আছে, তাহলে বাকি অংশ কত, বাকি অংশ কিন্তু 20, কারণ হচ্ছে এই অলরেডি 60 এখানে ছিল, তার ভিতরে 20 যদি এখানে বসিয়ে দেয় তাহলে 20 আর 60 যোগ করলে 80 হয়ে যাচ্ছে। এবং বাংলায় 70, তাহলে অলরেডি বাংলা বলতে আমরা এই অংশটাকে আমরা বাংলা বলবো, এই অংশটাকে আমরা বাংলা বলবো, এই অংশটা হচ্ছে আমাদের বাংলা। তাহলে এই অংশে অলরেডি কিন্তু 60 জন আছে, তাহলে এখানে আর 10 জন যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের বাংলার বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে টোটালে এখানে পাস করেছে 20, 60 এবং 10, যোগ করলে এখানে হবে 90 জন। এই 90% স্টুডেন্ট টোটালে পাস করেছে। তাহলে ফেল যেহেতু করবে, তাহলে 100 থেকে যদি আমরা 90% বাদ দেই তাহলে ফেলের পার্সেন্টটা আমাদের, এই ফেল যে কটা করছে সেই কটা সংখ্যা আমাদের নির্ণয় হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি সেলফোনের পূর্বের কল রেট এবং বর্তমান কল রেটের অনুপাত 5:2 হয়, তাহলে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে। তাহলে পূর্বের অনুপাত এখানে 5 আর পরেরটা হচ্ছে, মানে এখানে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের সাথে একটু কম্পেয়ার করি, যে পূর্বেরটাকে আমরা ভাবি ক্রয় মূল্য আর পরেরটাকে ভাবি আমরা বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য কম, মানে ক্রয়ের সাথে বিক্রয় মূল্যটা কম, তাহলে অবশ্যই এখানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি, আমরা এখন ক্ষতির যে শতকরা যে ক্ষতির পরিমাণ সেটা সমান আমরা এখানে কি সূত্রটা লিখেছিলাম যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ভাগ হচ্ছে ক্রয় মূল্য গুণ 100, তাহলে আমাদের শতকরা চলে আসে।
এখন এখানে ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 3, এখানে এটা 5 বসিয়ে দিলাম, এখানে 100। তাহলে এখান থেকে আমরা এখানে গুণ 4, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 × 20 = 40, এই যে 40%। তাহলে কিন্তু আমরা সরাসরি বলতে পারি যে আমাদের এখানে ক্ষতির পরিমাণ 40%। ওটা একটু আমরা এই অঙ্কটা একটু দেখব। এখানে আচ্ছা, এখানে বলছে একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে এত টাকা হলে সুদের হার কত? একই সুদ মানে আমি যে হারে সুদটা নিব, অর্থাৎ ঋণটা আমি নিব, তাহলে সুদের হার এখানে দুটো অপশন আছে, মানে 500 টাকা 4 বছরের এবং 600 টাকা 5 বছরের। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি I1 সমান P1 আর N1। এখন আপনারা বলতে পারেন R1 কেন হবে না, কারণ এখানে সুদের পরিমাণটা সেম। এবং I2 সমান এখানে P2 আর এখানে N2। এবার এখানে আসেন P1 এর মানটা এখানে দেওয়া আছে 500 টাকা, এখানে আর এর মানটা তো কোনো পরিবর্তন হয়নি, এবং N 4 বছর, তাহলে 4 5 20, তাহলে এখানে 2000 এত টাকা। আচ্ছা, এখানে P2 এর পরিমাণ 600, তার সাথে একটা আর আছে, এবং N5 5 6 30, এখানে 3000 টাকা। এখন হচ্ছে এই দুটার পরিমাণটাই হচ্ছে 400 টাকা। তাহলে শর্ত বলেছে এই দুটার যে পরিমাণ, অর্থাৎ এই দুটার যে ঋণের সুদের পরিমাণ, এই দুটা সুদ মিলেই হচ্ছে 400 টাকা। তাহলে এখান থেকে আমাদের আর এর মানটা যদি আমরা বের করি, তাহলে 400কে আমরা ভাগ করে দিব 5000 দ্বারা, মানে এখানে এই দুটা যোগ করে দিয়ে মানটা ভাগ করে দিলাম, এবং আর এর মান যখন বের করব তখন এটা 100 দ্বারা গুণ করতে হয়। এই যে তাহলে 8%। আমরা কিন্তু কত সহজে মানটা বের করতে পারলাম। এটা প্র্যাকটিস করলে আপনারাও খুব সহজে এই অঙ্কের উত্তরটা বের করতে পারবেন। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা কাজ করি। একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়। তাহলে আমরা এই অঙ্কটা অনেকবার করেছি। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে এখানে 100 থেকে 10 বাদ দিয়ে পাবো 90 টাকা। আবার এখানে বলতে পারি যে 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে 5% লাভ আপনারা সবাই জানেন 105 টাকা। এখন এখানে লাভ বেশি হয়েছে কত টাকা, এটা এখন লিখবো। এখানে লাভ বেশি হয়, আমরা 105 টাকা থেকে কিন্তু 90 টাকাটা বাদ দিতে পারি, দিয়ে এখানে আমাদের 15 টাকা। তাহলে 15 টাকা বেশি লাভ হইলে ক্রয় মূল্য কত টাকা? 15 টাকা বেশি লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা আমরা বলতে পারি। আবার এখানে যে টাকাটা দেয়া আছে 45 টাকায়, এই যে 300 টাকা। এই যে এটা কিন্তু আপনারা সংক্ষেপও করতে পারবেন। কিভাবে সংক্ষেপ করবেন আমি এটা আপনাদের বুঝিয়ে দিই। আমাদের অঙ্ক দেখে বুঝতে পারবো। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90, আচ্ছা 5% লাভে বিক্রয় মূল্য 105। তাহলে 105 থেকে যদি আমরা 90 বাদ দিই, তাহলে থাকবে আমাদের 15 টাকা। 15 টাকা থাকবে। তাহলে এখন আমাদের এই মানটা, ওই 15 বের করার পর আমরা এখানে কি লিখবো? যে মানটা দেওয়া থাকবে 45, এই মানটা তার সাথে একটা 100 দ্বারা গুণ করব, গুণ করে আমরা সরাসরি এই 15 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমাদের অঙ্কের উত্তরটা বের হয়ে যাবে, এই যে 300 টাকা। এটা কিন্তু আমরা খুব সহজে মুখে মুখেই করতে পারবো, শুধু একটু প্র্যাকটিস দরকার। একটি বাঁশের এত শতাংশ কাদায়, এত শতাংশ পানিতে। তাই একটি বাঁশ, এটা বাঁশ, এটা হচ্ছে কাদার অংশ, এটা হচ্ছে পানির অংশ, এই দুটা, আর টোটাল বাঁশটা হচ্ছে এটা সম্পূর্ণ অংশ। আর পানির উপরের অংশটার পরিমাণ দেয়া আছে 3 মিটার, মানে এইটুকুর অংশ 3 মিটার দেয়া আছে।
আমরা বের করবো সম্পূর্ণ অংশ, মানে পুরো অংশটা আমরা নির্ণয় করব। তাহলে এটা পানি আর এটা কাদা, কাদা। তাহলে এখন আমরা এখানে লিখি যে কাদা প্লাস পানি, দুটা মিলিয়ে যে মানটা আছে এই মানটা লিখে ফেলি। আমরা যদি লসাগু করি তাহলে 17 এত অংশ। তাহলে এই অংশটা যোগফল আমরা পেয়ে গেলাম। এখন সম্পূর্ণ অংশটাকে আমরা 1 ধরে নিই। তাহলে আমরা যদি এখন লিখি পানির পরিমাণ, পানির উপরের অংশ, উপরের অংশ, সম্পূর্ণ অংশ 1 থেকে এই পরিমাণটা বাদ দিলেই আমাদের মানটা নির্ণয় হয়ে যাবে। 20 লসাগু করলাম, 20 দিয়ে 1কে গুণ করলে এখানে 20 মাইনাস 17, আমরা বলতে পারি 3/20 এত অংশ। তাহলে এই পরিমাণটার অংশ হচ্ছে 3/20 এত অংশ। তাহলে এত অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। খেয়াল করুন, 3/20 এত অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। তাহলে সম্পূর্ণ বা 1 অংশের দৈর্ঘ্য, এখানে শুধু মানটা উল্টে যাবে, 3 কেটে গেলে আমাদের থাকবে 20 মিটার। মানে এটা একটু ভাবার চিন্তা করবেন। আমি যদি চিত্র সহ এখানে আপনাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি, আপনারা চিত্রটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের আশা করি যে এই অঙ্কটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। এই ধারাটা করতে পারবেন। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা বুঝি 1 লিখে 5টা শূন্য। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা বুঝি 4টা 9। বিয়োগ করে দিব, আমাদের মানটা নির্ণয় হয়ে যাবে। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। যদি কোনো ধারাবাহিক সংখ্যা দেওয়া থাকে, সেই ধারাবাহিক সংখ্যাগুলোর n সংখ্যক সংখ্যা যদি দেওয়া থাকে, যেমন 1, 2, 3 কততম পর্যন্ত বলছে 49, এটা নির্ণয় করার সূত্র হচ্ছে প্রথম পদ গড় নির্ণয় করার সূত্র যোগ শেষ পদ ভাগ 2। তাহলে প্রথম পদ 1, শেষ পদ 49 ভাগ 2, তাহলে 50 ভাগ 2 ইজ ইকুয়াল টু 25। এটা অনেক সহজ ছিল। তারপরের প্রশ্ন, একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে। তাহলে একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গ, একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণ, একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণ 2x, তার বর্গের সাথে 15 যোগ করলে তার মান হবে 415। একটু খেয়াল করি, 2x বর্গ রেখে দিলাম, 15 যদি বাদ দেই এই পাশে তাহলে হবে কত 400। এবার যদি এখান থেকে 2x বর্গমূল করে দেই তাহলে এখান থেকে পাবো 2x ইজ ইকুয়াল টু 20। এখন যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে x ইকুয়াল টু পাবো হচ্ছে 10। অর্থাৎ খুবই সহজ ছিল। এই প্রক্রিয়াগুলোর অঙ্কগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা অতি দ্রুত গতিতে করতে পারবেন। তারপরের প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। কার দেড়গুণ বলছে এখানে? প্রস্থের। তাহলে আমাদের শুরুতে প্রস্থটা নিতে হবে। এখানে ধরি প্রস্থ x মিটার, দৈর্ঘ্য দেড়গুণ, এই যে 1 সমস্ত 1/2 ইন্টু x, এত গুণ বলছে যেহেতু, যদি আমরা সমস্তকে ভেঙে দিই 2 2 2 3 3/2 ইন্টু x এত মিটার। আমাদের বের করতে বলছে পরিসীমা, কিন্তু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু 384। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 384, তাহলে এখানে 3x² / 2। এখান থেকে কিন্তু আমরা মানটা নির্ণয় করতে পারি। x², আমরা এই পাশে কোনো মান ভাগ থাকলে এই পাশে গুণ, এই পাশে কোনো মান গুণ থাকলে এই পাশে আমাদের ভাগ। এখান থেকে আমরা x এর একটা নির্দিষ্ট মান বের করতে পারবো। x এর মান হবে হচ্ছে 14 মিটার। এখন এই x এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের 21 মিটারটা বের হয়ে গেল দৈর্ঘ্য। আমাদের বের করতে বলছে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 ইন্টু 35, তাহলে এখানে 70 এত মিটার। তাহলে এই অঙ্কটাও কিন্তু বারবার আসে। এই অঙ্কটাও আমরা একটু মনোযোগ সহকারে দেখব। এই অঙ্কটা পরীক্ষাতে অনেকবার আসছে এই পর্যন্ত। আঠারো মিটার লম্বা উঁচু একটি গাছ এমনভাবে ভেঙে গেল
অর্থাৎ আমরা বলতে পারি 18 মিটার লম্বা একটি গাছ এমনভাবে ভেঙে গেল, ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। গাছটি মাটি থেকে কত মিটার উচ্চতায় ভেঙেছিল? এটা হচ্ছে ভূমি, এটা গাছের ভূমি। তাহলে এখান থেকে ধরে নিলাম এক্স মিটার উচ্চতায় গাছটি ভেঙেছিল। টোটাল গাছের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। তাহলে এক্স মিটার উচ্চতায় গাছটি ভেঙেছে। ভাঙার পর এটা বিচ্ছিন্ন না, মানে এই অংশটা ভেঙে এইরকম হয়ে গেল, এই যে এখানে এসে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে ক্লিয়ার বোঝার চেষ্টা করুন, পুরো অংশ 18, এখান থেকে এটুকু যদি এক্স হয় তাহলে এই অংশটুকু হবে 18 মাইনাস এক্স। তাহলে এই অংশ যদি 18 মাইনাস এক্স হয় আর এই অংশটাই হচ্ছে এটা, তাহলে এটাও হবে 18 মাইনাস এক্স। অর্থাৎ এই অংশটা ভেঙে এখানে ঝুলিয়ে আছে, তাহলে এটা 18 মাইনাস এক্স। আমাদের বের করতে বলছে মানে কত মিটার উচ্চতায় ভেঙেছিল, অর্থাৎ এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সাইন থিটা সমান লেখা যায় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে হাফ ইজ ইকুয়াল এক্স 18 মাইনাস এক্স, এখান থেকে বলতে পারি 2x ইজ ইকুয়াল টু 18 মাইনাস এক্স। এক্সটা যদি পার করে দেই তাহলে 3x, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে দিলে 3 6 18 এত ফুট। যেহেতু ফুটের কথা বলছে আমরা এটা সবগুলোকে ফুটে কনভার্ট করব। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো। এই অঙ্কটাও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, যদিও এটা আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন না বা এসএসসির পর থেকে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, তারপরে একটু বোঝা নেওয়ার চেষ্টা করবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এখানে এটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহু, অর্থাৎ সমদ্বিবাহু। অর্থাৎ সমদ্বিবাহুর ক্ষেত্রে দুটো বাহু সমান, এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, এবং বলছে এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে 45 ডিগ্রি। এখন বলছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুটি বাহু এবং এদের মধ্যবর্তী কোণ দেয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা লিখি হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে হাফ এর মান 10, বি এর মান 10 সাইন 45 ডিগ্রি। তাহলে এখানে 2 দ্বারা কেটে দিলে 5 ইন্টু কত 10 সাইন 45 ডিগ্রি মান 1/√2, 5 10 50 √2। এখানে আমরা লব এবং হরকে √2 দ্বারা কি করলাম, গুণ করে দিলাম। কেন গুণ করলাম √2 দ্বারা লব হরকে? কারণ হচ্ছে আমরা হরে কোনো রুট রাখতে চাই না, এই জন্য। তাহলে এখানে মানটা পাচ্ছি, এখানে 2, এইটা কেটে দিলাম 25। তাহলে আমরা লিখতে পারি 25√2, অর্থাৎ আমাদের মানটা আসছে 25√2। পরবর্তী প্রশ্ন, যখন গোলকের কথা বলবে এখানে একাধিক মানে একের অধিক গোলককে যখন গলিয়ে আমরা নতুন একটি গোলক তৈরি করব, মানে গোলক তো বোঝেন ফুটবলের মতো অংশ, যেটা 3টা গোলককে গলিয়ে নতুন একটি গোলক তৈরি করব, সেই গোলকের ব্যাসার্ধ বের করতে বলছে। আমরা সহজভাবে লিখবো, এখানে 3টা গোলক দেওয়া আছে, নতুন গোলকের ব্যাসার্ধ তৈরি করব। আমরা সরাসরি এখানে লিখবো আর কিউব ইকুয়াল টু এই 3টার মাথার উপর শুধু একটা কিউব বসে দিব। আপনাদের অত কিছু জানার প্রয়োজন নেই। যদি এরকম কোনো অঙ্ক থাকে যে একের অধিক গোলককে গলিয়ে নতুন একটি গোলক তৈরি করো, তার ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে সরাসরি আর কিউব লিখে এখানে যে 3টা সেন্টিমিটার দেওয়া থাকবে ওই 3টার মান এখানে আমরা লিখে ফেলবো। তাহলে আমাদের মানটা নির্ণয় হয়ে যাবে 216। তাহলে আর কিউব ইকুয়াল টু 216, অতএব আর কিউব এখানে 6 এর মাথার উপর কিউব, উভয়ের পাশে পাওয়ারটা মিলে গেছে, তাহলে পাওয়ারটা বাদ, তাহলে আর ইকুয়াল টু হবে 6 সেন্টিমিটার। শুধু এই বিষয়টা মাথায় রাখবেন যে যখন একের অধিক গোলককে গলিয়ে নতুন একটি গোলক তৈরি করা হবে তখন আমরা আর কিউব ইজ ইকুয়াল টু যে কয়টা গোলক, যদি 2টা থাকে তাহলে 2টা মানের উপর কিউব দিব, যদি 3টা থাকে তাহলে 3টার উপর কিউব দেবো, যদি 5টা থাকে তাহলে 5টার উপর কিউব দেবো। এটা মাথায় রাখলেই হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু 4√2। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু কত 4, বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, মানে বাহু যেটা পেয়েছি স্কোয়ার করে দিব, এই যে 16 বর্গ একক। খুবই সহজ। কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা √2 কেটে দিয়ে বাহুর পরিমাণটা বের করলাম, আর এখানে বাহু স্কোয়ার বসে দিলাম, ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে। দুটি সন্নিহিত কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, এদেরকে একটিকে অপরটির
সম্পূরক কোণ বলে। কারণ আমরা জানি যখন দুটি সন্নিহিত কোণের পরিমাণ যখন 180 ডিগ্রি হবে তখন তাকে সম্পূরক কোণ বলে, এবং আমরা এটাও জানি যখন দুটি সন্নিহিত কোণের পরিমাণ 90 ডিগ্রি হয় তখন তাদের পূরক কোণ বলে। তাহলে সম্পূরক কোণ এবং পূরক কোণ থেকে প্রশ্ন মোটামুটি থাকতেছে, সব জায়গায় দেখা যাচ্ছে প্রশ্ন আছে। তাহলে মোটামুটি আমাদের 13তম শিক্ষক নিবন্ধন প্রিলির যে প্রশ্নটা, কলেজ লেভেলের প্রশ্নটা আমরা সমাধান করলাম। আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন দিচ্ছি এবং দেবো ইনশাল্লাহ। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং দোয়া রাখবেন। আপনারাও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।